ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, প্রভাষক অর্থনীতি, ভোলাহাট সরকারি মহিলা কলেজ। স্নেহের ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গত ক্লাসে আলোচনা করেছিলাম অর্থনীতি প্রথম পত্র সামগ্রিক আয় ও ব্যয় নবম অধ্যায় থেকে প্রথম অংশ আলোচনা করেছিলাম। প্রথম অংশে আলোচনাতে তোমরা নিশ্চয় মনোযোগ সহকারে দেখেছো এবং আশা করি বুঝতে পেরেছো কি আলোচনা করেছিলাম। সামগ্রিক আয় কি, জিএনপি, জিডিপি, জিএনপি এবং জিডিপির মধ্যে পার্থক্য। আজকে আলোচনা করব যে বিষয়গুলো আলোচনা করব, আগে এক নজরে লিখে দিচ্ছি। নিট জাতীয় উৎপাদন সংক্ষেপে এনএনপি, অর্থাৎ নিট ন্যাশনাল প্রোডাক্ট। 2 নম্বর, নিট দেশজ উৎপাদন। জিএনডিপি, অর্থাৎ নিট ডোমেস্টিক প্রোডাক্ট। 3 নম্বর, ব্যক্তিগত আয়। ব্যক্তিগত আয় সংক্ষেপে পিআই বা পার্সোনাল ইনকাম। 4 নম্বর, ব্যয়যোগ্য আয়। ব্যয়যোগ্য আয়, ব্যয়যোগ্য আয়। 5 নম্বর, মাথা পিছু আয়। 6 নম্বর, জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। তাহলে আজকে আমরা আলোচনা করব নিট জাতীয় উৎপাদন এনএনপি, নিট দেশজ উৎপাদন এনডিপি, ব্যক্তিগত আয় বা পার্সোনাল ইনকাম বা পিআই, ব্যয়যোগ্য আয়, মাথাপিছু আয়, জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। জাতীয় আয় পরিমাপের পদ্ধতি আরও কিছু বিষয় আছে, যে জাতীয় আয় পরিমাপের সমস্যা এগুলো আছে। তো যাই হোক, আমি আজকে এই সময়ের মধ্যে এই 6টি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমি বাকিগুলো মুছে দিই। প্রথমে আমরা আলোচনা করব কি, নিট জাতীয় উৎপাদন অর্থাৎ এনএনপি। তার আগে আমি বলি, গত ক্লাসে আলোচনা করেছিলাম জিএনপি বা মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন কি ছিল আমি আবার বলি। মোট জাতীয় উৎপাদন বা জিএনপি ছিল কি, সংজ্ঞাটা ছিল যে একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে একটি দেশে যে পরিমাণে বস্তুগত, অবস্তুগত, চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয়
তার আর্থিক মূল্যকে বলা হয় জিএনপি। জিএনপি এই যে আমাদের এই জাতীয় উৎপাদন বা মোট জাতীয় উৎপাদন করতে গিয়ে কিছু মূলধনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। যেমন ধরো একটা যন্ত্র আমি 1 লক্ষ টাকা দিয়ে ক্রয় করলাম। এই যন্ত্রপাতি উৎপাদনের কাজে ব্যবহার হলে দেখা যাবে স্বয়ংক্রিয়ভাবে 2-4 বছর পর, 2 বছর বা 4 বছর পর সেটার কিছু ক্ষয়ক্ষতি হবে। এই ক্ষয়ক্ষতি জনিত ব্যয় বাদ দিলে, জিএনপি থেকে ক্ষয়ক্ষতি জনিত ব্যয় বাদ দিলে যেটা থাকে, যে অর্থ থাকে, সেটা হচ্ছে এনএনপি। অর্থাৎ এনএনপি সমান হচ্ছে জিএনপি মাইনাস সিসিএ, যেখানে সিসি সমান কি, সিসিএ মানে হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন, অ্যালাউন্স। অর্থাৎ এনএনপি হচ্ছে তাহলে কি, জিএনপি থেকে মূলধনের ক্ষয়ক্ষতি জনিত ব্যয় বাদ দিলে বা ক্ষয়ক্ষতি জনিত ব্যয় বাদ দিলে যে অর্থ থাকে সেটা হচ্ছে এনএনপি। অর্থাৎ এনএনপি সমান হচ্ছে জিএনপি মাইনাস সিসিএ, অর্থাৎ মূলধনের ক্ষয়ক্ষতি জনিত ব্যয়। তাহলে এনএনপি বোঝাতে পেরেছি ইনশাআল্লাহ। এখন আমরা দেখব, মুছে দিই, 2 নম্বর আলোচনা, যেটা লিখলাম এনডিপি বা সংক্ষেপে এটা নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা নেট দেশজ উৎপাদন। তো নেট দেশজ উৎপাদন কি? নেট দেশজ উৎপাদন গত ক্লাসে আলোচনা করেছিলাম, জিডিপি হচ্ছে বা মোট দেশজ উৎপাদন হচ্ছে একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব বস্তুগত, অবস্তুগত, চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে বলা হয় জিডিপি। তাহলে জিডিপি যদি সেটা হয়, তাহলে এনডিপি বা নেট জাতীয় উৎপাদন হচ্ছে জিডিপি মাইনাস সিসিএ। অর্থাৎ জিডিপি থেকে মূলধনের ক্ষয়ক্ষতি জনিত ব্যয় বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে এনডিপি। ওকে, এই হচ্ছে 2 নম্বর আলোচনা। 3 নম্বর আলোচ্য বিষয় লিখেছি প্রথমেই ব্যক্তিগত আয়। ব্যক্তিগত আয় বা পার্সোনাল ইনকাম, সংক্ষেপে পিআই। এই বিষয়টি কিন্তু একটু জটিল, তোমরা বিষয়টি একটু জটিল হবে, তোমরা একটু মনোযোগ দিয়ে বিষয়টি শুনলে আশা করি বুঝতে পারবা। ব্যক্তিগত আয় বা পার্সোনাল ইনকাম হচ্ছে যে জিএনপি থেকে, আমি বিষয়টি বোর্ডে লিখে দিলে মনে হয় ভালো হবে। পার্সোনাল ইনকাম পিআই সমান হচ্ছে জিএনপি থেকে, অর্থাৎ জিএনপি মাইনাস কর্পোরেট আয়কর,
কর্পোরেট আয়কর, কর্পোরেট আয়কর যোগ কর্পোরেট আয়কর যোগ কর্পোরেট মুনাফার অবন্টিত অংশ। কর্পোরেট, নিচে লিখছি কর্পোরেট মুনাফার অবন্টিত কর্পোরেট মুনাফা অবন্টিত কর্পোরেট মুনাফা অবন্টিত অংশ, অর্থাৎ কর্পোরেট শব্দটার অর্থ হচ্ছে যৌথ। যৌথ যদি ব্যবসা থাকে, যৌথ ব্যবসাতে যে আয়কর দেওয়া হয় সে আয়করকে বলা হয় কর্পোরেট আয়কর। আর কর্পোরেট মুনাফার অবন্টিত অংশ বলতে যৌথ মূলধনী কারবারে যে মুনাফা মানে বন্টন হয়নি সে অংশটাকে বলা হয় কর্পোরেট মুনাফার অবন্টিত অংশ। যোগ কর্পোরেট মুনাফার অবন্টিত অংশ, তার সাথে যোগ করতে হবে সামগ্রিক বীমার জন্য প্রদত্ত অর্থ। সামগ্রিক বীমার জন্য প্রদত্ত অর্থ, সংক্ষেপে লিখলাম অর্থ এগুলো যোগ করতে হবে। কর্পোরেট আয়কর, কর্পোরেট মুনাফার অবন্টিত অংশ, সামগ্রিক বীমার জন্য অর্থ, এই তিনটা যোগফল করে যেটা হবে সেটা জিএনপি থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর হস্তান্তর পাওনা যোগ করতে হবে। হস্তান্তর পাওনা কি? তোমাদের মনে প্রশ্ন যে হস্তান্তর পাওনা কি? হস্তান্তর পাওনা হচ্ছে যে পাওনা কোনো প্রকারের জাতীয় উৎপাদনের সাথে সংশ্লিষ্ট না থাকায় যে পাওনা, সেটা হচ্ছে হস্তান্তর পাওনা। যেমন অবসর ভাতা, যা একজন চাকরিজীবী অবসরে চলে গেলে অবসর ভাতা, এটা একটা হলো তোমার হস্তান্তর পাওনা। বয়স্ক ভাতা দিয়ে থাকে আমাদের সরকার, বর্তমান সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই ধরনের ভাতাগুলো হচ্ছে হস্তান্তর পাওনা। ব্যক্তিগত আয়ের মধ্যে কিন্তু সেগুলোকে অন্তর্ভুক্ত অবশ্যই করতে হবে। তাহলে হস্তান্তর পাওনা বোঝা গেল। হস্তান্তর পাওনা যোগ হবে, সে সাথে যদি সরকার কর্তৃক মুদ্রা আরও তার সাথে যোগ হবে। সরকার কর্তৃক যে মুদ্রা দেওয়া হয় বা অর্থ দেওয়া হয়, সরকার কর্তৃক প্রদত্ত, যেটা প্রদত্ত সরকার কর্তৃক, আমি সংক্ষেপে লিখলাম সরকার কর্তৃক প্রদত্ত অর্থ, সেটার সাথে আরও যোগ করতে হবে। এই হচ্ছে পার্সোনাল ইনকাম বা পিআই বা ব্যক্তিগত আয়। তাহলে ব্যক্তিগত আয় হচ্ছে কি? জিএনপি থেকে বা মোট জাতীয় আয় থেকে কর্পোরেট আয়কর বা যৌথ আয়কর, যেটা কর্পোরেট মুনাফার অবন্টিত অংশ, তারপর সামগ্রিক বীমার জন্য অর্থ, এগুলো বাদ দিতে হবে। তার সাথে কিন্তু হস্তান্তর পাওনা যোগ করতে হবে এবং সরকার কর্তৃক যদি কোন প্রদত্ত অর্থ থাকে সেটাও ব্যক্তিগত আয়ের মধ্যে যোগ হবে। এই হচ্ছে ব্যক্তিগত আয়। তাহলে ব্যক্তিগত আয় একটু ভালোভাবে দেখতে হবে, কিন্তু বিষয়টি একটু জটিল। এই হচ্ছে ব্যক্তিগত আয়। তাহলে আমাদের 3 নম্বর আলোচনা হলো। এখন আমরা দেখব ব্যয়যোগ্য আয়। 4 নম্বর বিষয় ব্যয়যোগ্য আয়। ব্যয়যোগ্য আয় হচ্ছে যে ব্যক্তিগত আয়ের যে অংশ ব্যয় করা যাবে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, আমার ব্যক্তিগত আয় আমি ইচ্ছা মতো ব্যয় করব না। ব্যক্তিগত আয়ের সম্পূর্ণ অংশ ব্যয় করা যায় না। কিছু অংশ, যেমন সরকারকে কর দিতে হয়, তাহলে এই কর কিন্তু আর ব্যক্তিগত আয় ধরা যায় না।
তাহলে ব্যক্তিগত আয় ব্যয়যোগ্য আয় হচ্ছে যে ব্যক্তিগত আয়ের যে অংশটুকু ব্যয় করা সম্ভব, ব্যয় করতে পারবো ইচ্ছে মতো, সেটা হচ্ছে ব্যয়যোগ্য আয়। আদারওয়াইজ যেটা ব্যয় করতে পারবো না সেটা ব্যয়যোগ্য আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে? তাহলে ব্যয়যোগ্য আয় কি? তাহলে ব্যয়যোগ্য আয় হচ্ছে যে ব্যক্তিগত আয় থেকে, ব্যয়যোগ্য আয় হচ্ছে ব্যক্তিগত আয় থেকে অর্থাৎ পার্সোনাল ইনকাম থেকে যে সরকারকে যে কর দিতে হয়, সরকারকে যে কর প্রদান করতে হয় সেটা বাদ দিতে হয়। তাহলে এই ব্যয়যোগ্য আয়ের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিসপসেবল ইনকাম। ডিসপসেবল শব্দটা লিখে নাও, ডিসপসেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয়। তাহলে ব্যয়যোগ্য আয় হচ্ছে আয়ের যে অংশ, ব্যক্তিগত আয়ের যে অংশ ইচ্ছা মতো ব্যয় করা যায় সেটা হচ্ছে ব্যক্তিগত আয়। যেটা আয় করা সম্ভব না, আয় করার যোগ্য না, সেটাকে আমরা ব্যয়যোগ্য আয় হিসাবে ধরতে পারি না। তাহলে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়ের সূত্রটা হবে এরকম, নির্ণয়ের সূত্রটা হবে এরকম, DI ইকুয়াল টু PI মাইনাস কর। সংক্ষেপে কর লিখলাম। কর মানে সব ধরনের কর, যে করগুলো আমরা ব্যক্তিগতভাবে দিয়ে থাকি সে করগুলো ব্যক্তিগত আয় থেকে বাদ দিয়ে যে অংশ থাকবে সেটাই হচ্ছে ডিআই বা ব্যয়যোগ্য আয়। এখন এই ব্যক্তিগত আয়ের মধ্যে আরো কিছু বিষয় থাকে, যেমন ব্যক্তিগত ভোগ ব্যয়, ব্যক্তিগত সঞ্চয়। ব্যক্তিগত ভোগ ব্যয় অর্থাৎ আমাদের যে ব্যয়যোগ্য ব্যক্তিগত আয় আছে, এই ব্যক্তিগত আয়টা আবার কি করি, ব্যক্তিগত ভোগ করি, আবার কিছু অংশ ব্যক্তিগত সঞ্চয় করি। ঠিক আছে? তাহলে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ব্যক্তিগত ভোগ যোগ ব্যক্তিগত বিনিয়োগ, ব্যক্তিগত ভোগ যোগ ব্যক্তিগত বিনিয়োগ। অর্থাৎ বিনিয়োগ যদি সম্পূর্ণ হয়, আমাদের যে সঞ্চয় আছে, আমরা যে সঞ্চয় করি, এই সঞ্চয় যদি সম্পূর্ণ বিনিয়োগ করা হয় তাহলে এর মানটা আসবে, এটা মনে রাখলেও পরবর্তীতে কাজে লাগবে, এস মাইনাস আই। অর্থাৎ যদি আমাদের সঞ্চয়ের সমস্ত অংশ বিনিয়োগ করি তাহলে হবে সঞ্চয় এবং বিনিয়োগ পরস্পর সমান, অর্থাৎ যেটাই সঞ্চয় সেটাই বিনিয়োগ। তো এই হচ্ছে ব্যয়যোগ্য আয়। তাহলে ব্যয়যোগ্য আয় কি? ব্যয়যোগ্য আয় হচ্ছে পার্সোনাল আয় থেকে বা ব্যক্তিগত আয় থেকে সব ধরনের কর বাদ দিলে যে অংশ থাকে সেটাই হচ্ছে ব্যয়যোগ্য আয়। 5 নম্বর, মাথা পিছু আয়। মাথা পিছু আয় হচ্ছে যে একটি দেশে যে পরিমাণ জনসংখ্যা আছে, আমাদের যে জিএনপি বা মোট জাতীয় উৎপাদনকে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মাথা পিছু আয়। মাথা পিছু আয় সমান হচ্ছে জিএনপি, এভাবে লিখতে পারি, জিএনপি মাইনাস দেশের মোট জনসংখ্যা। ওকে? তাহলে এই হচ্ছে আমাদের 5 নং আলোচ্য বিষয় পর্যন্ত আমরা আলোচনা করলাম। এখন আমাদের আজকের মতো শেষ আলোচনা করব জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। জাতীয় আয় পরিমাপের ছয় নম্বর, জাতীয় পরিমাপের পদ্ধতি। এই জাতীয় আয় পরিমাপের জন্য এক এক দেশ
বা এক এক দেশের সরকার এক একভাবে এক এক পদ্ধতিতে পরিমাপ করে থাকে। এই বিভিন্ন অর্থনীতিবিদ এই জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পক্ষে যুক্তি দিয়েছেন এবং মতবাদ দিয়েছেন বা সমর্থন করেছেন। এই জাতীয় আয় পরিমাপের এই অর্থনীতিবিদদের এই যে বিভিন্ন পদ্ধতি যে ব্যাখ্যা করেছেন, 3টি পদ্ধতির কথা তারা সমর্থন করেছেন। 1 নম্বর হচ্ছে, পদ্ধতিগুলো লিখে নিন, উৎপাদন পদ্ধতি। 2 নম্বর উৎপাদন পদ্ধতি, তারপর হচ্ছে ব্যয় পদ্ধতি, 3 নম্বর আয় পদ্ধতি। আমি এখন আলোচনা করব উৎপাদন পদ্ধতি। উৎপাদন পদ্ধতির প্রবক্তা বা সমর্থক ছিলেন অর্থনীতিবিদ পিগুর মতে উৎপাদন পদ্ধতি হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে একটি দেশে যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয়, চূড়ান্ত দ্রব্য সামগ্রী সেবা উৎপাদিত হয়, তার আর্থিক মূল্যকে জিএনপি বলে। তো বিভিন্ন খাতে যতগুলো উৎপাদন হবে সবগুলো উৎপাদনের সমষ্টি, এবং সেটা অবশ্যই চূড়ান্ত দ্রব্য হতে হবে। এটাকে এভাবে উৎপাদন পদ্ধতিতে জাতীয় পরিমাপের পদ্ধতি এভাবে প্রকাশ করা হয় বা প্রকাশ করতে পারি। জিএনপি সমান, এই নিচেগুলো মুছে দিলাম, জিএনপি সমান উৎপাদন পদ্ধতিতে জিএনপি সমান হচ্ছে x1 p1 যোগ প্লাস x2 p2 প্লাস এই n সংখ্যক পর্যন্ত xn pn। অর্থাৎ এখানে x1 হচ্ছে একটি দ্রব্য, চূড়ান্ত দ্রব্য। x1 হচ্ছে একটি চূড়ান্ত দ্রব্য, আর p1 হচ্ছে কি, এই x1 দ্রব্যের দাম। তাই x1 দ্রব্যের দামকে যদি x1 দ্রব্য দ্বারা গুণ করা হয়, গুণফল, যোগ x2 যদি একটা দ্রব্য হয়, x2 দ্রব্যের দাম হচ্ছে, এখানে x2 দ্রব্য চূড়ান্ত দ্রব্য, আর p2 হচ্ছে x2 দ্রব্যের দাম। তাহলে এই x2 কে তার নিজস্ব দাম দ্বারা গুণ করে, এভাবে যতগুলো দ্রব্য আছে তার নিজস্ব দাম দিয়ে গুণ করার পর তার মোট সমষ্টি হচ্ছে জিএনপি, মোট উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয়। এই হচ্ছে উৎপাদন পদ্ধতি। তো উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সময় কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে। বিষয়গুলো হচ্ছে বা সতর্ক থাকতে হবে। এই সতর্কগুলো হচ্ছে, দ্বৈত গণনা যাতে না হয়, দ্বৈত গণনা সমস্যা এড়িয়ে যেতে হবে। অর্থাৎ লক্ষ্য রাখতে হবে যে একটি দ্রব্য যাতে দুবার গণনা না হয়। যেমন ধরো যে আমি যদি রুটিকে যদি হিসাব করি, তাহলে রুটির প্রাথমিক পণ্য হচ্ছে বা গম, বা দ্বিতীয় পণ্য হচ্ছে মাধ্যমিক পণ্য হচ্ছে ময়দা। এখন যদি আমি গমও গণনা করলাম, ময়দাও গণনা করলাম, আবার রুটি গণনা করলাম, তাহলে কয়বার হলো? একাধিকবার গণনা হলো। অর্থাৎ এখানে দ্বৈত গণনার সমস্যা পড়তে হবে, যে ক্ষেত্রে এই জাতীয় উৎপাদন গণনা সঠিক হবে না। তাহলে আমাদের সতর্ক থাকতে হবে যে যাতে দ্বৈত গণনা না হয়, একটা জিনিস দুইবার গণনা না হয়, একের অধিক গণনা না হয়। এবং 2 নম্বর সতর্ক, অবশ্যই কি করতে হবে? অপচয়জনিত ব্যয় বাদ দিতে হবে। এছাড়া আরও কিছু সতর্ক আছে, যেমন বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিক কর্তৃক অর্জিত আয়, বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিক কর্তৃক অর্জিত আয় হিসাবে ধরতে হবে, কিন্তু দেশের অভ্যন্তরে বিদেশি কর্তৃক অর্জিত আয় হিসাব থেকে বাদ দিতে হবে।
এই যে এই সতর্কগুলো অবশ্যই উৎপাদন পদ্ধতিতে আয় পরিমাপ করার সময় অবশ্যই আমাদের এই সতর্কগুলো থাকতে হবে। 2 নম্বর, আয় পদ্ধতি। আয় পদ্ধতি আমরা জানি উৎপাদনের কয়টি উপকরণ? 4টি উপকরণ। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। প্রত্যেকটিরই আয় আছে। যেমন ভূমির আয়কে বলা হয় খাজনা, শ্রমের আয়কে বলা হয় মজুরি, মূলধনের আয়কে বলা হয় সুদ, সংগঠনের আয়কে বলা হয় মুনাফা। এই একটা দেশে যতগুলো এই উৎপাদনের যে উপকরণগুলো আছে, এই উপকরণের টোটাল যোগফলটাই হচ্ছে যোগ করা হয়, তাহলে যে যোগফলটা পাওয়া যায় সেটা হচ্ছে আয় পদ্ধতিতে জাত আয়। তাহলে এখানে আমরা আয় পদ্ধতিকে এভাবে প্রকাশ করতে পারি, আয় পদ্ধতিতে জাত আয়কে এভাবে প্রকাশ করতে পারি যে সামিশন আর অর্থাৎ মোট খাজনা, সামিশন আয়, সামিশন ডব্লু বা মোট মজুরি যোগ সামিশন আয় অর্থাৎ মোট সুদ, মূলধনের যে এই আয় মূলধন থেকে যায়, এবং সামিশন পায় অর্থাৎ সর্বমোট মুনাফা। তাহলে আয় পদ্ধতিতে জাত আয় পরিমাপ করতে গেলে কী করতে হয়? আমরা জানি উৎপাদনের 4টি উপকরণ: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই ভূমি, শ্রম, মূলধন, সংগঠনের যে আয়, ভূমির খাজনা, মূলধনের সুদ, মূলধনের সুদ, সংগঠনের মুনাফা, এর সমষ্টি হচ্ছে আয় পদ্ধতিতে জাত আয়। আয় পদ্ধতিতে জাত আয় পরিমাপের ক্ষেত্রেও কিছু বিষয় অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এখানে আয় পদ্ধতিতে সতর্ক অবলম্বন করতে হবে। আয় পদ্ধতিতে জাত আয় পরিমাপ করলে মোট ব্যয় থেকে যে মোট আয় আছে, এ আয় থেকে আমাদের পরোক্ষ কর বাদ দিতে হবে, বা হস্তান্তর পাওনা বাদ দিতে হবে। যে অবণ্টিত যে মুনাফা আছে, অবণ্টিত মুনাফাগুলো বাদ দিতে হবে এভাবে। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই আয় পদ্ধতিতে জাত আয় অনুৎপাদনশীল খাতে থেকে যে আয়, সেগুলো কিন্তু এই আয় পদ্ধতিতে জাত আয়ের সাথে অন্তর্ভুক্ত হবে না। শুধু যোগ হবে কি? খালি যোগ হবে এই ভূমির খাজনা, শ্রমিকের মজুরি, মূলধনের সুদ, সংগঠনের মুনাফা। এর বাইরে যে হস্তান্তর পাওনা বা অবর্ণিত মুনাফা বা অনুৎপাদনশীল খাতে আয়, সেগুলো কিন্তু অন্তর্ভুক্ত হবে না। ওকে, এখন আমরা সর্বশেষ আলোচনা আজকে এই আলোচনা করে আজকে শেষ করব। যে ব্যয় পদ্ধতিতে জাত আয় পরিমাপ। ব্যয় পদ্ধতি কি? আমরা যে সকল উৎপাদন করি, আমরা যা কিছু উৎপাদন করি না কেন, আয় করি না কেন, সেটা আবার ব্যয় হয়ে যায়। এটা ব্যয় দৃষ্টিকোণ থেকে আমরা যে আয় পরিমাপ করবো, সেটা হচ্ছে ব্যয় পদ্ধতিতে জাত আয়। এই ব্যয় পদ্ধতিতে জাত আয় পরিমাপ করতে গেলে আমাদের ব্যয়গুলো কি? আমাদের ব্যয়গুলো হচ্ছে, প্রথম ব্যয় হচ্ছে ভোগ ব্যয়। তারপর হচ্ছে ভোগ ব্যয়কে সংক্ষেপে কনজামশন বা সি দ্বারা নির্দেশ করা হয়। দ্বিতীয়টা ব্যয় করি যেটা দ্বিখাত অর্থনীতি, যেটা আর কি বিনিয়োগ ব্যয় অর্থাৎ আয়, ইনভেস্টমেন্ট। 3 নম্বর সরকারি ব্যয়। 4 নম্বর নিট রপ্তানি। এই যে ব্যয় পদ্ধতিতে জাত আয়, তাহলে ব্যয় পদ্ধতিতে জাত আয় সমান হচ্ছে যে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এন, অর্থাৎ ভোগ ব্যয় যোগ বিনিয়োগ ব্যয় যোগ সরকারি ব্যয় যোগ নিট রপ্তানি। এই 4টি যোগ করে যে ব্যয় পাওয়া যাবে, সেটা হচ্ছে ব্যয় পদ্ধতিতে জাত আয়। ব্যয় পদ্ধতিতে জাত আয় পরিমাপের সময় কিছু বিষয় অবশ্যই সতর্ক থাকতে হবে। যেমন 1 নম্বর হচ্ছে মোট ব্যয় থেকে পরোক্ষ কর অবশ্যই বাদ দিতে হবে। পরোক্ষ কর মোট ব্যয় থেকে বাদ দিতে হবে, নাহলে কিন্তু আসল হিসাব আসবে না। তাহলে মোট ব্যয় থেকে পরোক্ষ কর বাদ দিতে হবে। 2 নম্বর নিট রপ্তানি আয়
সামগ্রিক আয় থেকে আয়ে যোগ করতে হবে। আমি আবার বলছি, নিট রপ্তানি আয়, নিট রপ্তানি কোনটা? এই এক্স মাইনাস এম যেটা, অর্থাৎ এক্স মানে হচ্ছে রপ্তানি আর এম মানে হচ্ছে আমদানি। রপ্তানি থেকে আমদানি বাদ দিয়ে যে অংশটা থাকে সেটাকে বলা হয় নিট রপ্তানি। এই নিট রপ্তানি আয় সামগ্রিক আয়ের সাথে যোগ করতে হবে। ওকে। এবং 3 নম্বর, অপচয় ব্যয় অবশ্যই বাদ দিতে হবে। যদি এই সতর্কগুলো অবলম্বন করা যায় তাহলে কিন্তু ব্যয় পদ্ধতিতে সঠিক মান আসবে। এই হচ্ছে আজকের আলোচনা শেষ। আমি শেষ করবো এখানে। আমি আবার বলছি, আজকে তাহলে আমরা কি কি জানলাম, কি কি শিখলাম? আজকে আমরা আলোচনা করলাম যে কি নিট জাতীয় উৎপাদন, এনএনপি, নিট দেশজ উৎপাদন বা এনডিপি, ব্যক্তিগত আয় বা পার্সোনাল ইনকাম পিআই, ব্যয়যোগ্য আয় বা ডিসপোজেবল ইনকাম বা ডিআই, মাথাপিছু আয় এবং জাতীয় আয় পরিমাপের 3টি পদ্ধতি। ছাত্রীরা, তোমরা এই ক্লাসটি দেখবে এবং যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই আমাদের ভোলাহাট সরকারি মহিলা কলেজের যে আমাদের পেজ আছে ওই পেজে অথবা ভোলাহাট সরকারি মহিলা কলেজের যে ফেসবুক আছে এই ফেসবুকের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা সমস্যাগুলো লিখবে। লিখে দিলে আমি পরবর্তী ক্লাসে সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি।